আমার 30। আর বিএসসি তো মনে হয় বায়োলজি কত মার্ক? সিঙ্গেল 10। 10 মার্ক। আসসালামু আলাইকুম প্রিয় নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীবৃন্দ। সো আজকে আমরা তোমাদের জন্য ডিপ্লোমা ইন নার্সিং ও বিএসসি নার্সিং এর জন্য আমরা বিজ্ঞানের, বিশেষ করে আজকে বায়োলজির উপরে আমরা আমাদের একটি স্পেশাল ক্লাস নিবে আমাদের ডাক্তার জসিম স্যার। সো জসিম স্যারকে আমাদের আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এবং তোমরা সবাই জানো যে আমাদের ডিপ্লোমা ইন নার্সিং এ বিজ্ঞানে মোট 30 মার্ক, এখানে কিন্তু 10 মার্ক থাকবে মোটামুটি বায়োলজি থেকে। আজকে আমরা বায়োলজির গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আজকে স্যার আমাদের আলোচনা করবে এবং বিএসসি নার্সিং এর বায়োলজির উপরে 10 মার্ক, সেই টোটাল মার্কের উপরে আজকে আমরা মোটামুটি আলোচনা করব। সো তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে, গার্ডিয়ানের প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমরা সবাই উপস্থিত থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের ক্লাসে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে উপস্থিত থাকবে এবং পাশাপাশি তোমরা ক্লাসে জয়েন করবে, তোমার বন্ধুদেরকে বন্ধুদের মাঝে এই ক্লাসটি শেয়ার করবে, বন্ধুদেরকে মেনশন করবে এবং আজকের ক্লাসটি শেয়ার করার মাধ্যমে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসে উপস্থিত থাকবে। সো আমাদের ক্লাসটি পরিচালনা করবে আমাদের ডাক্তার জসিম স্যার এবং জসিম স্যার তোমাদের নার্সিং ভর্তির আমাদের টোটাল ফুল কোর্সেই কিন্তু তিনি দায়িত্বে থাকবে বিজ্ঞানের, বিশেষ করে বায়োলজির। সো স্যারকে অনুরোধ করবো আজকে ক্লাসটির পরিচালনা করার জন্য। ধন্যবাদ। সাব্বির ভাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আছি আপনাদের সাথে ডাক্তার জহিরুল ইসলাম জসিম। সবাইকে অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা তাড়াতাড়ি জয়েন করুন। আমরা আপনাদের ক্লাসটি এখনই শুরু করে দিব। আপনারা যদি কিছু শুনতে না পান বা দেখতে না পান বা কোনো কিছু না বুঝলে আপনারা কমেন্ট করবেন। আমরা কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি। আপনারা তাড়াতাড়ি জয়েন করুন, আমরা ক্লাসটি এখনই শুরু করে দিচ্ছি। আসতেছে? আমরা শুরু করি। দেখেন, আপনাদের অ্যাডমিশনের জন্য আমাদের গার্ডিয়ানের পক্ষ থেকে কিন্তু খুব শিগগিরই আমাদের ব্যাচগুলো চালু হয়ে যাবে। আগামী 1 তারিখ থেকে অনলাইন অফলাইন সব অ্যাডমিশন ব্যাচগুলো কিন্তু চালু হয়ে যাবে। এর ভিতরে কিছু আমাদের ফ্রি ক্লাস থাকবে। এই ফ্রি ক্লাসগুলো এই আর কয়েকদিন চলবে। এরপরে কিন্তু 1 তারিখ থেকে আমরা পেইড যে অফলাইন এবং অনলাইন ক্লাসগুলো চালু করব। আপনাদের জন্য একটি সুখবর আছে, সেটা হচ্ছে এই যে ফুল লেকচার শিট এবং গাইড সহ গার্ডিয়ান নার্সিং এর টোটাল যে অ্যাডমিশন কোর্স, এই যে আপনাদের প্রতিটা বিষয়ে এরকম করে লেকচার শিট থাকবে। এছাড়া আপনাদের গার্ডিয়ান নার্সিং এর পক্ষ থেকে আপনাদের গাইড বই থাকবে, বিভিন্ন ধরনের লেকচার শিট, সাথে গাইড, এছাড়া বিভিন্ন যে মডেল টেস্ট, এই সব কিছু সহ আপনাদের যে 18,000 টাকার যে ভর্তি একটা প্যাকেজ ছিল, এখানে 5,000 টাকা ছাড় রয়েছে। যদি আপনারা আগামী 3 দিনের মধ্যে কেউ ভর্তি হন, সম্পূর্ণ বা আংশিক টাকা দিয়ে যদি ভর্তি হন, তাহলে আপনারা এই সম্পূর্ণ 5,000 টাকার ছাড়টি পেয়ে যাবেন। ওকে, দেখেন, আমরা ক্লাসটি শুরু করে দিচ্ছি। আজকে মেইনলি আপনাদের ডিপ্লোমা বা বিএসসি যারা আছেন সবাই ক্লাসটি জয়েন করতে পারেন। আপনারা যারা বায়োলজি থেকে অর্থাৎ জিওলজির যে মানব দেহ রিলেটেড যে অধ্যায়গুলো, তার ভিতর থেকে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে আজকে আমি আলোচনা করব। যেমন আমাদের অনেকগুলো মানবদেহের ভিতরে অনেকগুলো সিস্টেম আছে, যেমন পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র, কঙ্কালতন্ত্র, আমাদের স্নায়ুতন্ত্র, প্রজননতন্ত্র, এই যে অনেকগুলো সিস্টেম রয়েছে, এই সিস্টেমগুলো থেকে কিন্তু প্রতি বছর, বিশেষ করে ডিপ্লোমা বিএসসি দুইটাই আপনাদের প্রতি বছর এখান থেকে কোশ্চেন আসে। যেভাবে ধরেন বিএসসির ক্ষেত্রে আপনাদের জীববিজ্ঞান রিলেটেড যে টপিকটা আছে অর্থাৎ বায়োলজি, এখান থেকে এখানে কোশ্চেন আসবে। আবার যারা ডিপ্লোমা পরীক্ষা দিবেন তাদের বিজ্ঞানের ভিতর থেকেও কিন্তু এই যে বায়োলজি রিলেটেড টপিক, বিশেষ করে এই যে রক্ত, এই যে হৃৎপিণ্ড, এই যে আমাদের স্নায়ু, মস্তিষ্ক, এই যে বিভিন্ন ইম্পর্টেন্ট পার্ট, এইগুলো কিন্তু মানবদেহের বিভিন্ন সিস্টেমের অংশ। এই পার্টগুলো থেকে ডিপ্লোমাতে কিন্তু কোশ্চেন আসে। অর্থাৎ রক্তের পিএইচ কত, এটা যেমন ডিপ্লোমাতেও আসবে, বিএসসিতেও আসবে। কিন্তু সমস্যা আপনার এখানে একটা পার্থক্য এটা যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এরকম যেমন 3টা আলাদা আলাদা, ডিপ্লোমার ক্ষেত্রে সব মিলিয়ে একসাথে বিজ্ঞান। অর্থাৎ এত ডিটেলস লাগবে না, কিন্তু মোটামুটি পড়া কিন্তু কাছাকাছি। যদি কেউ ইন্টারে সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, যারা ডিপ্লোমা পরীক্ষা দিবেন, তাহলে দেখবেন তাদের জন্য একটু সহজ হবে। কিন্তু যারা সায়েন্স নেবেন না তারাও পারবেন, কিন্তু একটু এই যে বিজ্ঞানের যে 30 নাম্বার, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলে যে বিজ্ঞানের যে 30 নাম্বার, এই 30 নাম্বারে আপনার একটু গুরুত্ব বেশি দিতে হবে। বিশেষ করে যারা ইন্টারে বা 9, 10-এ সায়েন্স ছিল না, তারা যারা ডিপ্লোমাতে পরীক্ষা দিতে চান, তাদের জন্য কিন্তু এই বিজ্ঞানের যে 30 নাম্বার,
এই 30 নাম্বারটা একটু ভাইটাল হবে। কারণটা হচ্ছে এখানে যারা সায়েন্স থেকে পড়ে এসেছেন তাদের জন্য সহজে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটা একটু ক্যাচ করা সহজ হবে। যদিও আপনারা 9-10-এ বিজ্ঞান পড়ছেন, কিন্তু কিছু কোশ্চেন কিন্তু দেখবেন যে নার্সিং এর ডিপ্লোমা পরীক্ষাতেও আপনাদের বিজ্ঞানের কিছু কোশ্চেন আসে যেগুলো ইন্টারের অর্থাৎ এইচএসসির জুলজি, বোটানি বই থেকে আসে। অর্থাৎ আপনাদের যে ইন্টারে যে আপনারা যে জুলজির যে বই পড়ছেন, যেমন যেখানে মানব দেহ ছিল, আরো আরো অনেক টপিক ছিল, বোটানিতে যে আপনারা ব্যাকটেরিয়া, ভাইরাস, কোষ, এই যে ডিটেলস যে অধ্যায়গুলো আছে, এখান থেকেও কিন্তু কিছু কোশ্চেন দেখবেন ডিপ্লোমাতে চলে আসে। যার জন্য আমরা যখন কোচিং এ পড়াবো তখন আমরা একটু ডিটেলস পড়াবো। যারা ডিপ্লোমাতে পরীক্ষা দিবেন তাদের জন্য একটু ডিটেলস থাকবে, যারা হয়তো ইন্টারে বা 9-10 আপনারা পড়েন নাই। আর যারা বিএসসি তে পরীক্ষা দিবেন, যারা অলরেডি সায়েন্স থেকে এসেছেন, তাদের ক্ষেত্রেও তো আপনাদের দেখবেন ইন্টারের পরে থেকেই ম্যাক্সিমাম পড়া আসবে। কিন্তু অনেকে যে সমস্যাটা আমরা পড়ি সেটা হচ্ছে ইন্টারে কিন্তু রিসেন্টলি আপনারা যে পরীক্ষাগুলো দিচ্ছেন অনেক অধ্যায় কিন্তু বাদ দিয়ে দিছে আপনাদেরকে। দেখেন, আসসালামু আলাইকুম। আসসালাম, আপনারা তাড়াতাড়ি জয়েন করুন, আমরা কিন্তু ক্লাসটা অলরেডি শুরু করে দিচ্ছি, ঠিক আছে? এটা থাকুক এখানে, বুঝলেন? দেখেন, এখন যেটা বলতে চাচ্ছি যে আপনাদের কিন্তু অনেকেই দেখবেন যে জুওলজিতে যেমন ধরেন 12টা অধ্যায়, এই যে জুওলজিতে যে 11টা-12টা অধ্যায়, এই অধ্যায়ের ভিতরে আপনাদের 5টা থেকে 6টা অধ্যায় কিন্তু এইচএসসি দিচ্ছেন, অনেকেই এরকম আছে। মানে আপনাদের পরীক্ষা কিন্তু চ্যাপ্টার সিলেবাস কমাই দিত। রিসেন্টলি আবার যদিও এটা সমাধান হয়ে গেছে, আবার 9-10-এর কথা চিন্তা করলে ব্যাকে যাবো কিভাবে? এই না, ঠিক আছে। দেখেন, রিসেন্টলি আবার এটাও সমাধান হয়ে যাচ্ছে, মোটামুটি সব অধ্যায়গুলোই থাকবে। কিন্তু তারপরও অনেকে কিন্তু দেখেন যে আপনার ইন্টার পরীক্ষায় কিছু অধ্যায় বাদ দিয়ে পড়াশোনা করেন, যে এই অধ্যায়গুলো আমি পড়বো না। পরীক্ষায় কোশ্চেন কিন্তু কমন পড়ে, রিটেন তো কমন পড়ে, এমসিকিউ দেখা যায় একটু 19-20 হয়, কিন্তু সম্পূর্ণ ইন্টারের বোটানি, জুওলজি একেবারে এ টু জেড প্রিপারেশন আছে, এটা কিন্তু অনেকেরই নাই। সেক্ষেত্রে আপনাদের এই যে অ্যাডমিশনের সময়, এই যে 3 মাস 4 মাস যে সময়টা পাবেন, এই সময়ে কিন্তু আপনাদের এই যে ঘাটতিটা রয়েছে সেই ঘাটতি কিন্তু পূরণ করতে হবে। আমরা ক্লাসে ধরেন প্রতি ক্লাসে 2-3টা অধ্যায় পড়াইতে হয়, নাইলে কিন্তু আপনাদের সব শেষ করা যায় না। এখন এক্ষেত্রে আমরা যখন পড়াবো আমরা সবই বুঝিয়ে দিব, কিন্তু আপনাদের বাসায় একটু বেশি এফোর্ট দিতে হবে। কারণ বেশি এফোর্ট না দিলে আপনারা এই ইন্টারে যে ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা পূরণ করে অ্যাডমিশনের জন্য আগাতে পারবেন না। এখন যদি এমন কেউ থাকে যাদের ইন্টারে প্রিপারেশন সম্পূর্ণ ভালো ছিল, ধরেন ভালো রেজাল্ট করছে, বোটানি, জুওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি বা ডিপ্লোমার ক্ষেত্রে ধরেন অন্যান্য সাবজেক্টগুলো, এই সব কিছুর আয়ত্ত ভালো আছে, তাদের জন্য এই অ্যাডমিশনগুলো সহজ। তারা একটু মোটামুটি রিভাইজ দিলে, পরীক্ষাগুলো দিলে তাদের জন্য ইজিলি এটা সহজ হয়। আর যদি কেউ ইন্টারে এই ঘাটতি থেকে যায়, তাহলে আপনারা নিজেরাই বাসায় এক্সট্রা এফোর্ট দিতে হবে। কেউ যদি 5 ঘন্টা সময় দেয়, আপনাকে 2 ঘন্টা বেশি সময় দিতে হবে। এইটা মেনেই কিন্তু আপনাকে ক্লাসগুলো করতে হবে এবং আপনাকে বাসায় প্রিপারেশন নিতে হবে। আপনারা কমেন্ট করবেন, না, এখানে কমেন্ট আসে কিন্তু নিচেগুলো, নিচে আসে না, ঠিক আছে? আপনি কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি, আপনারা শুনতে না পেলে বা দেখতে না পেলে আপনারা কমেন্ট করবেন, আমি কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি। ওকে, আজকে আমি মানব দেহ থেকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে পড়াবো। দেখেন, মানব দেহ অর্থাৎ আমাদের যারা জুওলজিতে দেখছেন যে মানব দেহের কতগুলো সিস্টেম আছে, পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, শ্বসনতন্ত্র, কঙ্কালতন্ত্র, প্রজননতন্ত্র, স্নায়ুতন্ত্র, আবার অন্তঃক্ষরা তন্ত্র, বহিঃক্ষরা তন্ত্র, বা বলতে পারেন এন্ডোক্রাইন সিস্টেম, এক্সোক্রাইন সিস্টেম, এই যে অনেকগুলো সিস্টেম আছে, এই সিস্টেমগুলো কিন্তু মানব দেহের অনেক একটা ইম্পর্টেন্ট টপিক। এখন এই মানব দেহের টপিক থেকে আপনারা যারা ডিপ্লোমাতে পরীক্ষা দিবেন তাদেরও এখান থেকে কোশ্চেন আসবে। যেমন পরীক্ষায় কোশ্চেন কি আসে, রক্তের পিএইচ কত, মানুষের স্বাভাবিক রক্তচাপ কত, বা বলতে পারেন পালস দেখা হয় কোন ধমনীতে, বা আবার আপনার নর্মালি এই যে হৃৎপিণ্ড থেকে। আবার ধরেন পরিপাকতন্ত্র থেকে যদি বলি, প্রাথমিক খাদ্য উপাদান কয়টি, বা শর্করাজাতীয় খাদ্য উপাদান পরিপাক করলে কি উৎপন্ন হয়। তারপর এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু আমাদের ডিপ্লোমা, বিএসসি 2 ক্ষেত্রেই পরীক্ষা কোশ্চেন আসবে। বা ধরি স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে যদি আমি বলি যে আমাদের সেরেব্রামের কাজ কি, আমাদের ভারসাম্য রক্ষা করে কে, বা নিচের কোনটি করোটিক স্নায়ু, বা আমি যদি মস্তিষ্কের ভিতর থেকে আমি যদি বলি আমাদের স্নায়ুতন্ত্রের এককের নাম কি, বা রেচনতন্ত্রে চলে যাই, আমাদের রেচনতন্ত্রের এককের নাম কি, নেফ্রন। এই যে মানব দেহে কয়টি নেফ্রন থাকে,
বা একটা কিডনিতে কয়টি নেফ্রন থাকে, এই কোশ্চেনগুলো কিন্তু ডিপ্লোমা বিএসসি সব জায়গায় আসবে। এখন বিএসসি তে একটু ডিটেলস পড়তে হবে, ডিপ্লোমাতে একটু সংক্ষিপ্ত পড়তে হবে। এখন আমরা যখন ক্লাস নিব, ডিপ্লোমা বিএসসি ব্যস্ত আলাদা থাকবে, সেক্ষেত্রে আমরা ওই অনুযায়ী শিডিউল করে আমরা ক্লাস নিব। আর আজকে যেহেতু ফ্রি ক্লাস, তা আমি একটা টপিক থেকে মোটামুটি আলোচনা করবো। ডিপ্লোমা বিএসসি আপনারা দুইজনই এই ক্লাসটি করতে পারবেন। দেখেন, মানবদেহের ভিতরে অনেকগুলো সিস্টেম আছে, তার ভিতরে একটা সিস্টেম হচ্ছে পরিপাকতন্ত্র। আমি পরিপাকতন্ত্র থেকে কিছু কোশ্চেন এবং ডিটেলস নিয়ে আলোচনা করব, যেটা সবারই লাগবে। ফার্স্টে আমি যদি বলি পরিপাক, খেয়াল করেন পরিপাক মানে কি? পরিপাক মানে কি? পরিপাক মানে হচ্ছে আমি যে খাবারটা খাই সেটা হচ্ছে জটিল খাদ্য। এই জটিল খাদ্য কারা? এই যে আমি ভাত খাইতেছি, আমি রুটি খাইতেছি, ডিম খাইতেছি, মাংস খাইতেছি, আমি যেটাই খাই সেটা হচ্ছে জটিল খাদ্য। এইটা কিন্তু আমাদের কোষ গ্রহণ করতে পারে না। এইটা আমার কোষের গ্রহণ করার জন্য একটা সরল উপাদানে পরিণত হয়। যেমন গ্লুকোজ, শর্করা ভেঙে উৎপন্ন হয় গ্লুকোজ, আমিষ ভেঙে উৎপন্ন হয় অ্যামিনো অ্যাসিড, এরকম সরল উপাদানে পরিণত হয়। এই সরল উপাদানটা পরবর্তীতে কোষ গ্রহণ করতে পারে। অর্থাৎ আমাদের কোষের গ্রহণ উপযোগী এই যে জটিল খাদ্যকে ভেঙে আমি যে সরল উপাদানে পরিণত করলাম, এইটাকেই বলা হয় পরিপাক। সোজা হিসাব, আমি যে খাবারটা খাই এটা আমার কোষ গ্রহণ করতে পারে না। কোষের গ্রহণ করার জন্য আমি জটিল খাদ্য ভেঙে সরল উপাদানে তৈরি করলাম, এই প্রক্রিয়াটাকেই বলা হয় পরিপাক। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, ধরেন আপনি ভাত খেলেন, এই ভাত হচ্ছে এক ধরনের শর্করা। এই শর্করা অর্থাৎ এই ভাত, এটা আমাদের কোষ গ্রহণ করতে পারে না। এটা ভেঙে গিয়ে উৎপন্ন হয় গ্লুকোজ। এই যে গ্লুকোজ উৎপন্ন হইলো, এই গ্লুকোজটা কিন্তু ডিরেক্ট আমাদের কোষ গ্রহণ করতে পারে, রক্তের মাধ্যমে হোক, যেভাবেই হোক আমাদের কোষে কিন্তু এই গ্লুকোজ গ্রহণ করতে পারে। সে কিন্তু এখান থেকে শক্তি উৎপাদন করতে পারে, শ্বসন প্রক্রিয়া এটা কাজে লাগাইতে পারে। অর্থাৎ আমাদের কোষ যাতে গ্রহণ করতে পারে, তার জন্য আমি এটা জটিল খাদ্যকে ভেঙে একটা সরল উপাদানে পরিণত করলাম, এইটাকে বলা হয় পরিপাক। আপনারা কমেন্ট করবেন, আমি কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি। এই নেই, মাউস নাই। ওকে, আমি কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি, আপনারা কমেন্ট করবেন। ওকে, এখন এই যে পরিপাক আমি লিখলাম, দেখেন এই পরিপাকে যারা অংশগ্রহণ করে, অর্থাৎ যে সকল অঙ্গ প্রত্যঙ্গ এই পরিপাকে অংশগ্রহণ করে, এই অঙ্গ প্রত্যঙ্গকে একত্রে বলা হয় পরিপাক তন্ত্র। অর্থাৎ যারা এই পরিপাকে অংশগ্রহণ করে তাদেরকে একত্রে আমি বলতেছি পরিপাক তন্ত্র। এখন এই পরিপাকে অংশগ্রহণ করে আমাদের শরীরে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোর নাম আমার লাগবে। যেমন পরীক্ষায় আসে, নিচের কোনটি পরিপাক তন্ত্রের অংশ নয়, বা নিচের কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ, নিচের কোনটি বৃহদান্ত্রের অংশ, এরকম করে কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। কমেন্ট করে নেয় না? ঠিক আছে, ওকে, ঠিক আছে। এটা একবারে মুছতে পারলে ভালো হইতো, বুঝছেন, কারণ কি এটা ঘুরতে ঘুরতে ঝামেলা। হ্যাঁ, নোটে নিলে একবারে মুছা যায়। ও, আমি ছবি আঁকার সময় নোটে নিয়ে ছবি আঁকলিতে হয়। ওকে, আবার ওখানে ব্যাক করবো একটু পরে। দেখেন, আমার এই যে পরিপাকতন্ত্রটা যদি আমি সংক্ষেপে একবার বুঝাতে চাই, আগে আমাকে বলতে হবে আমাদের খাদ্য উপাদান নিয়ে একটু আলোচনা করতে হবে। দেখেন, খাদ্য উপাদান অর্থাৎ আমাদের টোটাল খাদ্য উপাদান কয়টি? এটা ডিপ্লোমাতেও আসছে, বিএসসি তেও আসা কোশ্চেন। আমাদের টোটাল খাদ্য উপাদান হচ্ছে 6টি। দেখেন, টোটাল খাদ্য উপাদান হচ্ছে 6টি। এই 6টা যে খাদ্য উপাদান, তারা কি কি? দেখেন, শর্করা,
আমিষ, চর্বি, ভিটামিন, পানি এবং খনিজ লবণ। অর্থাৎ আমাদের পরীক্ষায় আসে যে মানবদেহের প্রধান খাদ্য উপাদান কয়টি, বা মানুষের প্রধান খাদ্য উপাদান কয়টি, বা প্রধান না মানে ডিরেক্ট আসে খাদ্য উপাদান কয়টি। যদি আমাকে আসে খাদ্য উপাদান কয়টি, তাহলে অ্যান্সার হচ্ছে 6টি। এখন যদি আপনাকে আসে প্রধান খাদ্য উপাদান, তাহলে খেয়াল করবেন এই যে তিনটা, এই তিনটাকে একত্রে বলা হয় প্রধান খাদ্য উপাদান। অর্থাৎ পরীক্ষায় কোশ্চেনটা আসলে ভুল করা যাবে না। অর্থাৎ মানবদেহের খাদ্য উপাদান কয়টি? 6টি। শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, পানি, খনিজ লবণ। এই 6টা খাদ্য উপাদানের ভিতর শর্করা, আমিষ, চর্বি এই তিনটাকে বলা হয় প্রধান খাদ্য উপাদান। এটা কিন্তু পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন আসে, আপনারা একটু দেখে নেবেন। ওকে, তারপরে একটা জিনিস খেয়াল করেন, এই যে 6 ধরনের খাদ্য আছে, এদের প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা কাজ আছে। যেমন শর্করার কাজ হচ্ছে আমাদের শক্তি উৎপাদন করা, আমিষের কাজ হচ্ছে আমাদের শরীরের দেহ গঠন করা, অর্থাৎ কোষের যে ক্ষতিগ্রস্ত হইলে নতুন যে কোষ তৈরি হয় এই দেহ গঠনে সাহায্য করে, বা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করতে সাহায্য করে, অর্থাৎ ক্ষয় পূরণে সাহায্য করে। এই যে চর্বি, গরম লাগতেছে কিন্তু বাতাস আসে না কিন্তু একদমই না, এটা এদিক বরাবর দিতে হবে একটু দেখেন। এই যে চর্বি, এর কাজ হচ্ছে তাপ শক্তি উৎপাদন করা। এই যে ভিটামিন, পানি, এদের কাজ, এই যে খনিজ লবণ, এদের কাজ হচ্ছে আমাদের পুষ্টি দেয়া, যার মধ্যে এই পানি কিন্তু আমাদের কোষকে সজীব রাখে, আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাপ শক্তি উৎপাদন করে কিন্তু চর্বি, আর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কিন্তু পানি। এই যে প্রত্যেকের কাজ, এই কাজগুলো আমাদের মাঝে মাঝে পরীক্ষায় আসে। এটা ডিপ্লোমাতেও আসতে দেখা গেছে, বিএসসি তেও আসতে দেখা গেছে, কমন কোশ্চেন পরীক্ষায় কিন্তু এই কোশ্চেন গুলো আসে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা এই যে খাদ্য উপাদানগুলো লিখলাম, এই খাদ্য উপাদানগুলো যখন আমরা খাই, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মিলে এদের পরিপাক কমপ্লিট করে। এই পরিপাকে যে সকল অঙ্গ প্রত্যঙ্গ আছে, এদেরকে একত্রে বলা হয় পরিপাক তন্ত্র। খেয়াল করেন, এই যে পরিপাক তন্ত্র, এটা দুইটা জিনিস নিয়ে গঠিত। একটা জিনিস খেয়াল করেন, একটা হচ্ছে পরিপাক নালী, পরিপাক নালী অর্থাৎ আমাদের মুখ থেকে শুরু করে একেবারে পায়ু ছিদ্র পর্যন্ত, অর্থাৎ মুখের ভিতরে খাদ্যনালী আছে, এই যে নিচে খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, আমাদের পরিপাক যেটাকে আমরা বলি পায়ু ছিদ্র, অর্থাৎ টোটাল মুখ থেকে শুরু করে পায়ু ছিদ্র পর্যন্ত এই টোটাল নালীটাকে একত্রে আমরা বলি পরিপাক নালী। আর এই পরিপাক নালীর সাথে আমার কিছু গ্রন্থি আছে, এই গ্রন্থিগুলোকে আমরা পরিপাক গ্রন্থি বলি। এই গ্রন্থিগুলো কারা কারা? এই যে আমাদের মুখের ভিতরে লালা গ্রন্থি আছে, আমাদের যকৃত মানে লিভার আছে, আমাদের পাকস্থলীর ভিতরে গ্রন্থি আছে, আমাদের ক্ষুদ্রান্ত্রের ভিতরে গ্রন্থি আছে, আমাদের অগ্নাশয় একটি গ্রন্থি। এই গ্রন্থিগুলো হচ্ছে পরিপাকে সাহায্য করে। এই দুইটা জিনিসকে একত্রে বলা হয় পরিপাক তন্ত্র। অর্থাৎ শুধুমাত্র পরিপাক নালী নয়, এই যে পাকস্থলীর ভিতরে যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, এই যে ক্ষুদ্রান্ত্রের ভিতরে যে আন্তরিক গ্রন্থি আছে, এই যে অগ্নাশয় বা প্যানক্রিয়াস, এরা সবাই কিন্তু পরিপাক তন্ত্রের অংশ। এটা কিন্তু বুঝতে হবে, খেয়াল করেন, অর্থাৎ এরা সবাই আমাদের পরিপাক তন্ত্রের অংশ। আপনারা মোটামুটি সবাই দেখতে পাচ্ছেন, কোনো কমপ্লেন নাই, বোঝা যাচ্ছে। যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন এই যে পরিপাক তন্ত্র, এটা যে আমরা লিখলাম, দেখেন এই পরিপাক তন্ত্রের ছবিটা মোটামুটি যদি আমরা পারি, তাহলেই দেখবেন যে আপনাদের বেসিক সব পড়া হয়ে যাবে। এক সেকেন্ড, হ্যালো, হ্যাঁ ভাই বলেন। ও হো শুভ, আমি এই ক্লাসে হচ্ছি, অনলাইন ক্লাসে। তাহলে আমি, হ্যাঁ বল 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 বল। রে কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন, ঢাকা চলে আয়। ঠিক আছে। ও
তাহলে জয়েন কর, আর ঢাকায় মাঝে একদিন ঢাকা চলে আয়। আমি ক্লাসে তো ক্লাস শেষ করে তোর ফোন দিতেছি। ওকে ওকে ওকে, সরি সরি, আমরা শুরু করছি এখন। দেখেন, এখন এই যে পরিপাক তন্ত্র বা পরিপাক নালী, এটা শুরু হয়েছে আমাদের মুখের ছিদ্র থেকে। এই দেখেন, আমাদের এই মুখের, আমি ছিদ্রটা এই যে বড় করে আঁকলাম, এই ধরেন মুখের ছিদ্র, আর তার উপরে আছে নাকের যে দুইটা ছিদ্র, যেটা আমাদের নাসারন্ধ্রের ভিতরে দুইটা ছিদ্র। এইখান থেকে আমাদের পরিপাকটা শুরু হয়েছে। পরিপাক শুরু হয়েছে কিন্তু আমাদের এই যে একেবারে মুখ থেকেই, কারণ মুখের ভিতরেই কিন্তু আমাদের লালা গ্রন্থি আছে। এই লালা গ্রন্থির ভিতরে, এই যে মুখের ভিতরে যে গ্রন্থি আছে, এরাই কিন্তু পরিপাকে সাহায্য করে, সেটা আমি পরে বলতেছি। দেখেন, এই মুখের পর এই যে এটা হচ্ছে মুখ বিবর বা মুখ গহ্বর। মুখ বিবর বা মুখ গহ্বর। তারপরে এই যে গলার দিকের অংশ, এটাকে আমরা বলি গলবিল। দেখেন, গলার দিকের অংশটাকে আমরা বলি গলবিল। এটাকে কিন্তু বাংলায় যেমন গলবিল বলি, ইংলিশে এটাকে বলা হয় ফ্যারিংস। এই ফ্যারিংস বা গলবিল, এটা একই সাথে পরিপাক তন্ত্রের অংশ এবং শ্বসন তন্ত্রের অংশ। কারণ অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যখন আদান প্রদান হবে, তখন সেটা কিন্তু গলা দিয়ে আলটিমেটলি শ্বাসনালীতে ঢুকতেছে। এটা যেমন খাদ্যনালীতে খাবার ঢুকবে, শ্বাসনালীতে তেমন ঢুকবে হচ্ছে আমাদের অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আদান প্রদান করবে। এই যে খাদ্যনালী এবং শ্বাসনালী কিন্তু পাশাপাশি থাকে। আমি শ্বাসনালীটাকে আঁকি নাই, আপনাদের বুঝতে ঝামেলা হতে পারে, এই জন্য শ্বাসনালীটাকে আমি আঁকি নাই। আপাতত এটাকে শুধু চিন্তা করেন খাদ্যনালী। দেখেন, এই যে খাদ্যনালী, খাদ্যনালীর সাথে যুক্ত থাকবে হচ্ছে পাকস্থলী। এই খাদ্যনালীর সাথে যুক্ত আছে এটা কি? এটা হচ্ছে পাকস্থলী, যেটাকে আমরা স্টোমাক বলি। দেখেন, এই হচ্ছে পাকস্থলী। পাকস্থলীর পর এখান থেকে পেঁচানো যে অনেকগুলা নালী বের হয়, এটাকে বলা হয় ক্ষুদ্রান্ত্র। এই যে পেঁচানো যে নালীটা পাকস্থলীর পর থেকে বের হয়েছে, এই পেঁচানো নালীটাকেই বলা হয় ক্ষুদ্রান্ত্র। দেখেন, এই যে ক্ষুদ্রান্ত্র, এই ক্ষুদ্রান্ত্রের ভিতরে এদের আবার আলাদা আলাদা নাম আছে। যেমন এটার নাম হচ্ছে ডিউডেনাম। প্রথম যে সি আকৃতির একটা অংশ, দেখেন এটা কিন্তু সি আকৃতির, পরীক্ষা এটাও আসে। এটা কি আকৃতির? এটা সি আকৃতির, এটা কিন্তু ইউ না, সি আকৃতির। এই সি আকৃতির এই অংশটা, এটা হচ্ছে ডিউডেনাম। এই ডিউডেনামের পর এর পরবর্তী অংশটার নাম হচ্ছে জেজুনাম। এর পরের অংশের নাম হচ্ছে ইলিয়াম। এই যে তিনটা অংশ, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এই তিনটা অংশকে একত্রে বলা হয়, দেখেন, একত্রে বলা হয় ক্ষুদ্রান্ত্র। দেখেন, এই যে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, পাকস্থলীর পরে যে তিনটা অংশ মিলিয়ে একত্রে অংশটাকে আমরা বলি ক্ষুদ্রান্ত্র। এই ক্ষুদ্রান্ত্রের পর এরপরে একটা বড় অংশ নালীর মতো উপরের দিকে ওঠে। দেখেন, এই যে বড় একটা নালীর মতো উপরের দিকে ওঠে, এইটাকে বলা হয় বৃহদান্ত্র। এই যে ক্ষুদ্রান্ত্র থাকে চিকন পেঁচানো, আর বৃহদান্ত্র পেঁচানো থাকে না এবং একটু মোটা থাকে, এই অংশটাকে বলা হয় বৃহদান্ত্র। বৃহদান্ত্র এরকম উপরের দিকে উঠে, তারপরে আড়াআড়ি গিয়ে আবার এরকম 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 করে আবার আড়াআড়ি নিচের দিকে নেমে যাবে। দেখেন, বৃহদান্ত্র এরকম উপরের দিকে উঠবে, আড়াআড়ি যাবে, আবার নিচের দিকে নেমে যাবে। এরপরে এইটা এরকম করে বাঁকা হয়ে, এরকম করে বাঁকা হয়ে পরে মলাশয়ের সাথে যুক্ত হবে। দেখেন, এইটার নাম হচ্ছে মলাশয়। এই যে বাঁকা হয়ে আসতেছে এই মলাশয়, এই টোটাল জিনিসটাকে একত্রে আমি বলতেছি বৃহদান্ত্র। এখন বৃহদান্ত্র গুলো কি কি অংশ আমি একটু মার্কিং করে দেখাচ্ছি। দেখেন, এই যে ফার্স্টের দিকে
দেখেন এখানে আমি যদি বুঝাই, এই যে ফার্স্টের দিকে এই যে অংশ সিকাম, এই সিকামের সাথে নিচের দিকে একটা অঙ্গ যুক্ত হয়, এই অংশটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। পরীক্ষায় প্রায়ই আসে যে অ্যাপেন্ডিক্স কার অংশ। অ্যাপেন্ডিক্স হচ্ছে বৃহদান্ত্রের অংশ। আপনারা শুনতে না পেলে কমেন্ট করবেন। এই যে অ্যাপেন্ডিক্স কার অংশ, এটা কিন্তু প্রায় পরীক্ষায় চলে আসে। আমি যদি একটা কালো রং দিয়ে এখানে মার্কিং করে বুঝাই, এই কিন্তু আমার ক্ষুদ্রান্ত্র শেষ, এরপর থেকে হচ্ছে বৃহদান্ত্র শুরু। এই যে বৃহদান্ত্র শুরু, এই টোটাল অংশটার মধ্যে একেবারে প্রথম অংশটাকে, এই অংশটাকে বলা হয় সিকাম। একেবারে প্রথম অংশটাকে বলা হয় সিকাম। আর এই সিকামের ভিতরেই একটা আলাদা অংশ আছে, এর নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। দেখেন এই সিকামের ভিতরেই একটা আলাদা অংশ আছে যার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। এই যে অ্যাপেন্ডিক্স, এটা কিন্তু সিকামেরই একটা অংশ, তার মানে সে কিন্তু বৃহদান্ত্রের অংশ। এরপরে এই যে উপরে উঠতেছে নামতেছে, এই পুরো জিনিসটাকে একত্রে বলা হয় কোলন। কোলনের মধ্যে যেটা উপরের দিকে উঠতেছে তার নাম হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, অর্থাৎ ঊর্ধ্বমুখী কোলন। যেটা আড়াআড়ি যাচ্ছে তার নাম হচ্ছে ট্রান্সভার্স কোলন, মানে অনুপ্রস্থ কোলন। যেটা নিচের দিকে নামতেছে তার নাম হচ্ছে ডিসেন্ডিং কোলন, মানে নিম্নগামী কোলন। যেটা এরকম আড়াআড়ি বাঁকা হয়ে গেছে তার নাম হচ্ছে সিগময়েড কোলন। সিগময়েড কোলন। এই টোটাল জিনিসটাকে একত্রে বলা হয় বৃহদান্ত্র। এই দেখেন আবার একটু বলি, আমাদের ক্ষুদ্রান্ত্র যেখানে শেষ, তারপর থেকে এই অংশটার নাম হচ্ছে সিকাম, আর এই পুরো জিনিসটাকে একত্রে বলা হয় কোলন। এই যে কোলন বললাম, এই কোলনটাকে আমি আলাদা করে মার্কিং করতে পারি। দেখেন এই যে টোটাল, এই যে সিগময়েড কোলন, ট্রান্সভার্স কোলন, এই সব জিনিসটাকে একত্রে বলা হয় কোলন। অর্থাৎ এই যে উপরের দিকে উঠতেছে এটাকে বলতেছি অ্যাসেন্ডিং কোলন, যেটা আড়াআড়ি যাচ্ছে এর নাম হচ্ছে ট্রান্সভার্স কোলন বা অনুপ্রস্থ কোলন, যেটা নিচের দিকে নামতেছে তার নাম হচ্ছে ডিসেন্ডিং কোলন, মানে নিম্নগামী কোলন। যেটা বাঁকা হয়ে যাচ্ছে তার নাম হচ্ছে সিগময়েড কোলন। এই টোটাল জিনিসটাকে একত্রে বলা হয় কোলন। আর এই কোলনের পর এর আগে আছে কি, এই যে সিকাম, সিকাম কোলন। আর এই নিচের দিকে এই অংশটার নাম হচ্ছে মলাশয়। আমি এই পাশে যেহেতু সব লিখছি, আমি এই পাশেই লিখি। দেখেন এই যে কোলনের নিচে এই অংশটার নাম হচ্ছে মলাশয়। মলাশয়, যেটাকে ইংলিশে বলা হয় রেকটাম। এই যে মলাশয়, রেকটাম। এরপর এর নিচে যে অংশটা আছে তার নাম হচ্ছে পায়ু ছিদ্র, বা যেটাকে আমরা অ্যানাল ক্যানাল বলতেছি। এই যে টোটাল জিনিসটাকে একত্রে কিন্তু আমরা বৃহদান্ত্র বলতেছি। দেখেন এই টোটাল জিনিসটাকে একত্রে বলা হয় বৃহদান্ত্র। অর্থাৎ এই যে সিকাম থেকে শুরু করে পায়ু ছিদ্র পর্যন্ত এই টোটাল জিনিসটাকে আমরা বলতেছি বৃহদান্ত্র। অর্থাৎ অ্যাপেন্ডিক্স ও বৃহদান্ত্রের অংশ, সিকাম ও বৃহদান্ত্রের অংশ, কোলন, রেকটাম, এরা সবাই বৃহদান্ত্রের অংশ। আর এইদিকে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, এরা মিলে তৈরি করতেছে হচ্ছে ক্ষুদ্রান্ত্র। এখন পরীক্ষায় কিন্তু আমাদের কোশ্চেন আসে নিচের কোনটি বৃহদান্ত্রের অংশ বা নিচের কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ। এটা কিন্তু পরীক্ষায় ডিরেক্ট চলে আসে। সুতরাং আপনারা কিন্তু পরীক্ষায় আসলে এটা মিস করার কোনো সুযোগ নাই। দেখেন তারপরে এই যে টোটাল যে জিনিসটাকে আঁকলাম একত্রে, এইটাকে একত্রে বলা হয় পরিপাক নালী। অর্থাৎ এই যে মুখের ছিদ্র থেকে শুরু করে এই টোটাল পায়ু ছিদ্র পর্যন্ত এই জিনিসটাকে একত্রে বলা হয় পরিপাক নালী। আমি কিন্তু এখনো পরিপাক তন্ত্রে কিন্তু আসি নাই, এখনো কিন্তু আমি কেবল পরিপাক নালীতে আসলাম। এই পরিপাক নালীর সাথে আমার কিছু গ্রন্থি আছে। আমি গ্রন্থিগুলোর ছবি আঁকার জন্য আমি লাল রং ইউজ করি। দেখেন এই পাকস্থলী বরাবর আমাদের বডিতে ডান পাশে একটা গ্রন্থি আছে যার নাম হচ্ছে যকৃত। এই যকৃত বা লিভার,
এটা একটা গ্রন্থি। আমাদের পাকস্থলীর ভিতরে এক ধরনের গ্রন্থি আছে যার নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। এই পাকস্থলীর ভিতরে এক ধরনের গ্রন্থি আছে যার নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। আমাদের মুখের ভিতরে 3 জোড়া গ্রন্থি আছে, যাদেরকে আমরা বলি লালা গ্রন্থি। খেয়াল করেন, আমাদের মুখের ভিতর 3 জোড়া গ্রন্থি আছে, এদেরকে বলা হয় লালা গ্রন্থি। যেমন কানের নিচ থেকে বের হয় প্যারোটিড, জিহ্বার নিচ থেকে বের হয় সাবলিঙ্গুয়াল, আমাদের নিচের চোয়ালের নিচ থেকে বের হয় সাবমেন্ডিবুলার। এরকম টোটাল 3 জোড়া লালা গ্রন্থি আছে। এছাড়া আমাদের এই যে ক্ষুদ্রান্ত্র, এই ক্ষুদ্রান্ত্রের ভিতরেও এক ধরনের গ্রন্থি আছে। এই ক্ষুদ্রান্ত্রের ভিতরেও কিন্তু এক ধরনের গ্রন্থি আছে যাদেরকে বলা হয় আন্ত্রিক গ্রন্থি বা ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড বা আন্ত্রিক গ্রন্থি। এই ক্ষুদ্রান্তের ভিতরে যে গ্রন্থি আছে, এই গ্রন্থিগুলো কিন্তু পরিপাকে অংশগ্রহণ করে। তা আমাদের পরীক্ষায় কিন্তু আসে যে আমাদের নিচের কোনটি পরিপাক তন্ত্রের অংশ নয়, এই আন্ত্রিক গ্রন্থিও কিন্তু পরিপাক তন্ত্রেরই অংশ। এছাড়া আমাদের এই যে ক্ষুদ্রান্ত্র, ক্ষুদ্রান্তের এই যে ডিউডেনাম, এই ডিউডেনামে একটা ছিদ্র থাকে, এই যে ছিদ্র, এই ছিদ্রটার নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। এই ছিদ্রের সাথে নালীর মাধ্যমে একটা অঙ্গ যুক্ত থাকে। দেখেন, নালীর মাধ্যমে একটা অঙ্গ যুক্ত থাকে। এই যে পাতার মতো দেখতে একটা অঙ্গ, এই পাতার মতো দেখতে অঙ্গটাকে বলা হয় অগ্নাশয়। অগ্নাশয় বা প্যানক্রিয়াস। আমি যেহেতু সবগুলো গ্রন্থি লাল কলম দিয়ে আঁকলাম, এটাকেও আমি লাল দিয়ে দেখানোর ট্রাই করতেছি। এই দেখেন যে আমাদের ক্ষুদ্রান্তের সাথে ক্ষুদ্রান্তের ডিউডেনামে, এই যে ডিউডেনামে একটা ছিদ্র আছে, এই ছিদ্রের নাম হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। একটা জিনিস খেয়াল করেন, এই যকৃতের সাথে পিত্ত নালী যুক্ত, মানে পিত্ত থলি যুক্ত থাকে। অর্থাৎ এই যকৃতের সাথেই একটা থলি যুক্ত থাকে, তার নাম হচ্ছে পিত্তথলি। এই পিত্তথলির কাজ হচ্ছে এখানে পিত্ত রস জমা থাকে, এর ভিতরে পিত্ত রস জমা থাকে। কিন্তু এই পিত্ত রস তৈরি করে কিন্তু আমার যকৃত। এই যকৃত থেকে পিত্তরস উৎপন্ন হয়। সেই পিত্তরস পরবর্তীতে এই পিত্তথলিতে জমা থাকে। এই পিত্তথলিতে একটা নালীর মাধ্যমে, পিত্ত নালীর মাধ্যমে, দেখেন এই যে পিত্ত নালীর মাধ্যমে এই পিত্ত রসটাও কিন্তু পরবর্তীতে এই যে ক্ষুদ্রান্তের অ্যাম্পুলা অফ ভ্যাটারে চলে আসে। আমি যদি এই যকৃতটাকে 2 ভাগে ভাগ করি, তাহলে ডান পাশ থেকে আসে একটা ডান যকৃত নালী, বাম পাশ থেকে আসে বাম যকৃত নালী। এই 2 যকৃত নালী থেকে নালীটা এসে পিত্ত থলির সাথে এবং পিত্ত নালীর সাথে কানেক্ট হয়ে যায়। অর্থাৎ এই যকৃত যে পিত্ত রস তৈরি করে, সেগুলো এই নালীর মাধ্যমে পিত্ত থলিতে জমা হয়। যখন পরিপাকের জন্য এই রসটা দরকার হয়, তখন এই পিত্ত নালী থেকে এই যে আমাদের ডিউডেনামের যে ছিদ্র, এই যে অ্যাম্পুলা অফ ভ্যাটার, এই ছিদ্র আমি এখানে সংক্ষেপে এই যে অ্যাম্পুলা অফ ভ্যাটার এভি দিয়ে লিখলাম। অর্থাৎ এই ছিদ্রের মাধ্যমে এই পিত্তরসটাও কিন্তু আমার ডিউডেনামে চলে আসে। এবং এই যে অগ্নাশয়, এই যে অগ্নাশয় যেটাকে আমরা প্যানক্রিয়াস বলতেছি, এই অগ্নাশয় থেকেও কিন্তু, অগ্নাশয় নালী থেকে এই ছিদ্রের মাধ্যমে ডিউডেনামে অগ্নাশয় রস চলে আসে। এরা হচ্ছে পরিপাকে অংশগ্রহণ করে। অর্থাৎ এই যে 5 ধরনের গ্রন্থি আমি বললাম, অর্থাৎ মুখের ভিতরে আছে, আমি লাল রং দিয়ে আঁকা ট্রাই করি। এই যে মুখের ভিতরে আছে লালা গ্রন্থি, তারপর হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের যকৃত, তারপরে এই হচ্ছে আমাদের পাকস্থলীর ভিতরে আছে গ্যাস্ট্রিক গ্রন্থি, পাকস্থলীর মধ্যে আছে গ্যাস্ট্রিক গ্রন্থি। এছাড়া আমাদের এই যে ক্ষুদ্রান্তের ভিতরে আছে আন্ত্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি। এই যে 5 ধরনের গ্রন্থি আমি আঁকলাম, এরা কিন্তু টোটাল পরিপাকে অংশগ্রহণ করে। এই যে পরিপাক নালী আঁকলাম, পরিপাক গ্রন্থি আঁকলাম, এই টোটাল জিনিসটাকে এখন আমরা বলবো পরিপাক তন্ত্র। দেখেন এবার আমি যেটা আঁকা হইলো, এইটাকে বলা হয় পরিপাক তন্ত্র। অর্থাৎ পরিপাক নালী
এবং পরিপাক গ্রন্থি, এদেরকে একত্রে আমরা যেটা বলবো সেটাই হচ্ছে পরিপাক তন্ত্র। পরীক্ষায় আসে নিচের কোনটি পরিপাক তন্ত্রের অংশ বা নিচের কোনটি পরিপাক তন্ত্রের অংশ নয়, এরকম কোশ্চেন চলে আসতে পারে। বা নিচের কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ বা নিচের কোনটি বৃহদান্ত্রের অংশ, এরকম করে আমাদের পরীক্ষায় চলে আসবে। এখন এদের ডিটেলস আমার বিএসসি তে একটু বেশি লাগে, যেমন কোথায় কি পরিপাক হয়, কোনটা কিভাবে পরিপাক হয়, কোন কোন গ্রন্থি থেকে কোন এনজাইম নিঃসৃত হয়, এগুলোর ডিটেলস বিএসসি তে বেশি লাগে, ডিপ্লোমাতে একটু কম লাগে, কিন্তু মোটামুটি এগুলো বেসিক সবই লাগে। এখন এই যে আমাদের পাকস্থলী, এই পাকস্থলীর ভিতরে যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কিন্তু একটা অ্যাসিড নিঃসৃত হয়। এই অ্যাসিডটার নাম হচ্ছে HCl, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। অনেক সময় পরীক্ষা আসে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন কোষ থেকে নিঃসৃত হয়। এই গ্যাস্ট্রিক গ্রন্থির ভিতরে একটা কোষ আছে, তার নাম হচ্ছে প্যারাইটাল কোষ। এছাড়াও এর ভিতরে অক্সিনটিক কোষ আছে, জাইমোজেনিক কোষ আছে, সিপ কোষ আছে, মিউকাস কোষ আছে। এই যে প্যারাইটাল কোষ, এই প্যারাইটাল কোষ থেকেই হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা উৎপন্ন হয়। এটা অনেক সময় পরীক্ষায় চলে আসে, একটু দেখে নেবেন। আমাদের এই যে পরিপাক তন্ত্রের, এই যে মুখে কোন ধরনের খাদ্য পরিপাক হয়, পাকস্থলীতে কোন ধরনের খাদ্য পরিপাক হয়, ক্ষুদ্রান্তে কোন ধরনের খাদ্য পরিপাক হয়, এটাও আমাদের পরীক্ষা আসে। যেমন এই যে মুখের ভিতরে, আমাদের মুখের ভিতরে যে লালা গ্রন্থি আছে, এই লালা গ্রন্থির ভিতরে দুই ধরনের এনজাইম আছে, একটা হচ্ছে টায়ালিন আর একটা হচ্ছে মলটেজ। এই দুইটা এনজাইম লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, অর্থাৎ এই লালা গ্রন্থি থেকে যে দুইটা এনজাইম নিঃসৃত হয়, এই এনজাইম দুইটার কাজ হচ্ছে শর্করা পরিপাক করা। অর্থাৎ আমি মুখের ভিতরে যদি আমিষ বা চর্বি রেখে দেই তাহলে কোনো লাভ নাই, কারণ কি আমিষ বা চর্বি পরিপাক করার মতো কোনো ব্যবস্থা আমাদের মুখের ভিতরে নাই। মুখের ভিতরে হচ্ছে আমাদের শুধুমাত্র শর্করা পরিপাক হয়। এখন প্রায় কোশ্চেন আসে আমাদের পরিপাক শুরু হয় কোথায়, মুখে বা মুখের গহ্বরে, যেটাই বলেন। কারণটা কি, এখানে লালা গ্রন্থি আছে। আবার কোন ধরনের খাদ্য পরিপাক হয়, শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়। এই পরিপাকের ডিটেলস আমি ক্লাসে আলোচনা করব, এখন আর বেশি আলোচনা করব না, আমি একটা অন্য টপিকে চলে যাই। দেখেন, আমি এই যে পরিপাকের সাথে যুক্ত আরো কয়েকটা টপিক আছে, যেমন আমাদের এই যে কোনো এনজাইম লাগে, হরমোন লাগে, এটা কিন্তু আমাদের পরীক্ষা আসে। এই যে ইম্পর্টেন্ট একটা জিনিস পরীক্ষার জন্য আসবে, সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি শর্করা জাতীয় খাদ্য খাই, শর্করা জাতীয় খাদ্য খেলে এটা ভেঙে যে এন প্রোডাক্ট বা একক উৎপন্ন হয়, সেই এককটার নাম কি? সেই এককটার নাম হচ্ছে গ্লুকোজ। অর্থাৎ আমি যদি শর্করা ভাঙি, ভাঙলে যা পাই সেটার নাম হচ্ছে গ্লুকোজ। এখন এই শর্করা পরিপাক করার জন্য আমার কিছু এনজাইম লাগে, সেই এনজাইম গুলোকে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম। যদি উদাহরণ আকারে বলতে চাই, যেমন ধরেন একটা আছে অ্যামাইলেজ, তারপর হচ্ছে মলটেজ, তারপর হচ্ছে আমাদের দেখেন এই যে একটু আগে পড়াইছি টায়ালিন, আরো আছে সুক্রেজ, আরো অনেক এনজাইম আছে। এই এনজাইম গুলো শর্করা ভেঙে গ্লুকোজে পরিণত করতে সাহায্য করে, অর্থাৎ পরিপাকে সাহায্য করে। ঠিক সেম ভাবে আমরা যে আমিষ জাতীয় খাদ্য খাবো, সেই আমিষ জাতীয় খাদ্যকেও কিন্তু কিছু এনজাইম পরিপাকে সাহায্য করে। এই আমিষটাকে ভাঙলে আমরা যেটা পাই, যে এককটা পাই, এটা কিন্তু একক, খেয়াল করবেন, এটা হচ্ছে একক। আমিষ জাতীয় খাদ্য ভাঙলে আমরা যে এককটা পাই তার নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলেই কিন্তু প্রোটিন উৎপন্ন হয়। এই অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করতে বা আমিষকে পরিপাক করতে কিছু এনজাইম লাগে। তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু এনজাইম হচ্ছে, যেমন ধরেন পেপসিন, রেনিন, ট্রিপসিন, তারপরে যত পেপটাইডেজ আছে, দেখেন
পেপটাইডেজ, অর্থাৎ অ্যামিনো পেপটাইডেজ হতে পারে, ডাইপেপটাইডেজ হতে পারে, ট্রাইপেপটাইডেজ হতে পারে, মনোপেপটাইডেজ মানে পলিপেপটাইডেজ হতে পারে, অর্থাৎ যত পেপটাইডেজ নামক এনজাইম আছে সবই হচ্ছে এখানে আমিষ পরিপাকে অংশগ্রহণ করে। দেখেন, এছাড়া আমাদের কিন্তু চর্বি জাতীয় খাদ্য আমরা খাই। আমরা যে চর্বি জাতীয় খাদ্য খাই, সেই চর্বি জাতীয় খাদ্য ভেঙে যেটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় ফ্যাটি অ্যাসিড। দেখেন, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। আমরা যে চর্বি জাতীয় খাদ্য খাই, যেমন সেটা মাখন হতে পারে, সেটা ফ্যাট তেল জাতীয় খাদ্য হতে পারে, এরা ভাঙলে উৎপন্ন হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এরা কিন্তু একক, আর এটা কিন্তু আমরা যে জটিল খাদ্যটা খাই তারা, এই যেখানে বলতে পারেন এরা হচ্ছে আমাদের জটিল খাদ্য, অর্থাৎ আমরা যে খাবারটা যে ফরম্যাটে খাই, আর এরা হচ্ছে এনজাইম। অর্থাৎ কোন খাদ্য ভাঙলে কি একক উৎপন্ন হয় এবং এদেরকে ভাঙতে কি এনজাইম লাগে, এটা ডিপ্লোমা বিএসসি দুই জায়গায় পরীক্ষা আসে। এই চর্বি জাতীয় খাদ্য ভাঙার জন্য ইম্পর্টেন্ট যে এনজাইমটা লাগে তার নাম হচ্ছে লাইপেজ। লাইপেজ ছাড়াও আরো আছে, যেমন আছে ফসফোলাইপেজ, আরো আছে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এনজাইম। এখন পরীক্ষায় কিন্তু আসে কোন খাদ্য ভাঙলে কি একক উৎপন্ন হয় এবং এদেরকে ভাঙতে কি এনজাইম লাগে। এছাড়া এই এনজাইম গুলো কোথা থেকে উৎপন্ন হয়, যেমন এই যে অ্যামাইলেজ, এই যে অ্যামাইলেজ এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত থেকে উৎপন্ন হয়, অগ্নাশয় থেকে উৎপন্ন হয়। এই যে মল্টেজ, এটা কিন্তু আমাদের লালাগ্রন্থি থেকে নিঃসৃত হয়, আবার অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। এই যে টায়ালিন, এটা কিন্তু লালাগ্রন্থি থেকে নিঃসৃত হয়। এই কোনটা কোন জায়গা দিয়ে নিঃসৃত হয় এইটাও আমাদের পরীক্ষায় আসে। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আমি বলতেছি, এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড নিয়ে আমি আলোচনা করতেছি, একটু দাঁড়ান, ওয়েট করেন। এখন খেয়াল করেন এই এনজাইম গুলো কোনটা কোন জায়গাতে উৎপন্ন হয় এটা একটু দেখে নেবেন। এই যে একজনে অ্যামিনো অ্যাসিড কথাটা বললেন, আমি একটা জিনিস খেয়াল করি, দেখেন এই যে কতগুলো অ্যামিনো অ্যাসিড, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড, ধরেন এই যে দুইটা অ্যামিনো অ্যাসিড যদি যুক্ত হয়, এই যে বন্ধনটা উৎপন্ন হয় এইটাকে বলা হয় পেপটাইড বন্ধন। খেয়াল করেন, দুইটা অ্যামিনো অ্যাসিড যে বন্ধনে আবদ্ধ হয় তার নাম হচ্ছে পেপটাইড বন্ধন। আমরা যে কোনো প্রোটিনকে আমরা বলতে পারি পলিপেপটাইড। যে কোনো প্রোটিনকে আমরা বলতে পারি পলিপেপটাইড, মানে কি অনেকগুলো পেপটাইড বন্ধন দিয়ে একটা প্রোটিন তৈরি হয়। তার মানে প্রোটিনকে ভাঙলে আমরা কি পাই, প্রোটিনকে ভাঙলে আমরা অ্যামিনো অ্যাসিড পাই। তার মানে অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে আবার প্রোটিন তৈরি করে, আবার প্রোটিন ভাঙলেও কিন্তু অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। এখন এইটা আমি কেন বললাম, কারণ কি আমাদের বডি গঠনে সাহায্য করে হচ্ছে প্রোটিন বা আমিষ, তাহলে এই অ্যামিনো অ্যাসিড গুলো যুক্ত হয়েই আলটিমেটলি প্রোটিন তৈরি করে। এখন আমাদের বডির ক্ষয়পূরণের জন্য অ্যামিনো অ্যাসিড প্রতিনিয়ত দরকার, অর্থাৎ প্রতিদিন দরকার। এখন আমাদের মোটামুটি যে অ্যামিনো অ্যাসিড গুলো প্রোটিন তৈরি করতে পারে, আমাদের টোটাল অ্যামিনো অ্যাসিডের মধ্যে যারা প্রোটিন তৈরি করতে পারে, অর্থাৎ যে অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করতে পারে, এরকম টোটাল 20টা অ্যামিনো অ্যাসিড আমাদের দরকার। খেয়াল করেন, প্রোটিন তৈরি করতে পারে এমন 20টা অ্যামিনো অ্যাসিড আমাদের দরকার। এই 20টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে কিছু অ্যামিনো অ্যাসিড আমাদের বডিতে উৎপন্ন হয়, অর্থাৎ আমাদের বডিতে যেহেতু উৎপন্ন হয়, এটা বাইরে থেকে আমাদের খাওয়ার দরকার নাই। এই যে খাওয়ার দরকার নাই, এটাকে আমরা বলি অনাবশ্যকীয়। অর্থাৎ এই অ্যামিনো অ্যাসিড গুলো আমাদের বডিতে উৎপন্ন হয়, আমাদের খাওয়ার দরকার নাই, এই জন্য এটাকে বলা হয় অনাবশ্যকীয়, মানে দরকার নাই, নন এসেনশিয়াল। অর্থাৎ তারা হচ্ছে নন এসেনশিয়াল। আর যে অ্যামিনো অ্যাসিড গুলো আমাদের বডিতে উৎপন্ন হয় না, মানে উৎপন্ন হয় না, আমাদের বাইরে থেকে গ্রহণ করতে হয়,
তাদেরকে বলা হয় অত্যাবশ্যকীয়। অত্যাবশ্যকীয় মানে এসেনশিয়াল, অর্থাৎ এইগুলো আমাদের খাইতে হবে, কারণ আমাদের বডিতে উৎপন্ন হয় না। এখন বাচ্চাদের জন্য একটা জিনিস খেয়াল করেন, এই যে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড বাচ্চাদের জন্য 10টা, আর অনাবশ্যকীয় এটা বাচ্চাদের জন্য 10টা। অর্থাৎ টোটাল যে 20টা অ্যামিনো অ্যাসিড বাচ্চাদের শরীরে 10টা উৎপন্ন হয়, এই জন্য তারা অনাবশ্যকীয়, আর 10টা উৎপন্ন হয় না তার জন্য অত্যাবশ্যকীয়। কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে খেয়াল করেন, আমাদের 8টা অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয় না। অর্থাৎ এই 10টার মধ্যে যে 10টা বাচ্চাদের উৎপন্ন হয় না, তার মধ্যে 2টা আবার অ্যাডাল্টে উৎপন্ন হয়, যার জন্য অ্যাডাল্টের ক্ষেত্রে অনাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে 12টা। কথা বুঝতে পারছেন কিনা? কোনো কিছু না বুঝলে বলবেন। দেখেন কমেন্ট করতেছেন অনেকেই। এখানে কিন্তু অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড বাচ্চাদের 10টা এবং অ্যাডাল্টের 8টা, অনাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড বাচ্চাদের 10টা, অ্যাডাল্টের 12টা। কেন আমি কিন্তু ডিটেলস বলে দিলাম। এখন পরীক্ষায় আমাদের এই অনাবশ্যকীয় বেশি একটা লাগে না, পরীক্ষা আমাদের আসে হচ্ছে অত্যাবশ্যকীয়। খেয়াল করেন, এখন এই যে অত্যাবশ্যকীয় 10টা আছে, যে 10টা বাচ্চাদের, এদেরকে আমরা সংক্ষেপে বলতে পারি, এরকম করে মনে রাখতে পারি। দেখেন, পিভিটি, টিআইএম টিম, HALL হল। দেখেন পিভিটি টিম হল, এখানে 10টা লিখলাম। এই 10টা কি কি? পি মানে ফিনাইল অ্যালানিন, ভি মানে ভ্যালিন, ট্রিপ্টোফেন, থ্রিওনিন, আইসোলিউসিন, মিথিওনিন, হিস্টিডিন, আর্জেনিন, লাইসিন, লিউসিন। এই 10টা অ্যামিনো অ্যাসিড হচ্ছে বাচ্চাদের জন্য অত্যাবশ্যকীয়, যার ভিতরে আমাদের এই যে হিস্টিডিন এবং আর্জেনিন, এটা বাচ্চাদের অত্যাবশ্যকীয় হলেও অ্যাডাল্টের জন্য এরা হচ্ছে অনাবশ্যকীয়। অ্যাডাল্টের জন্য অনাবশ্যকীয়, কারণ অ্যাডাল্টের ক্ষেত্রে এটা বডিতে উৎপন্ন হয়। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড বাচ্চাদের 10টা: ফিনাইল অ্যালানিন, ভ্যালিন, ট্রিপ্টোফেন, থ্রিওনিন, আইসোলিউসিন, মিথিওনিন, হিস্টিডিন, আর্জিনিন, লাইসিন, লিউসিন। এবং অ্যাডাল্টের ক্ষেত্রে 8টা, হিস্টিডিন এবং আর্জিনিন হবে না, শেষ। আবার অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডও কিন্তু আসে, লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডোনোইক অ্যাসিড, এটাও কিন্তু পরীক্ষা আসে। দেখেন, এই যে আপনাদের অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড কয়টা? একজনে কোশ্চেন করলেন, এই অধ্যায়ের মধ্যে না, তারপরে করে দিলাম। দেখেন অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড কয়টা? 3টা। এই যে লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, তারপর আরেকটা হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড। অ্যারাকিডোনিক অ্যাসিড, এই হচ্ছে 3টা অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড। আর অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড বাচ্চাদের 10টা, অ্যাডাল্টদের 8টা, একটু দেখে নেবেন। এখন আমাদের এই পরিপাক তন্ত্রে আমাদের দাঁত নিয়ে আলোচনা আছে। প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত কয়টি? 32টি। বাচ্চাদের দুধ দাঁত কয়টি? 20টি। এগুলোর দন্ত সংকট লাগবে। এছাড়া আমাদের জিহ্বা দিয়ে কোন কোন খাবারের আমি টেস্ট পাবো, আমাদের বিএমআই থেকে কোশ্চেন আসে। পরিপাকের বিক্রিয়াগুলো তেমন একটা আসে না, অল্প কিছু কিছু কোশ্চেন আসে। এগুলো হচ্ছে আমরা ক্লাসে পরবর্তীতে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা হবে। আপাতত আমি সংক্ষেপে একটা জিনিস দেখাইলাম। আরেকটা টপিক আপনাকে দেখাবো, সেটা হচ্ছে বিএমআই। দেখেন, এটা কিন্তু আমাদের ডিপ্লোমা বিএসসি দুই ক্ষেত্রেই আসে।
বিএমআই মানে কি? বডি মাস ইন্ডেক্স। দেখেন বিএমআই মানে হচ্ছে বডি মাস ইন্ডেক্স। খেয়াল করেন, অর্থাৎ আমাদের হাইট কতটুকু হলে আমাদের ওয়েট কতটুকু হওয়া দরকার, এটা আমরা একটা সূত্রের মাধ্যমে বের করতে পারি। এটাকে বলা হয় বডি মাস ইন্ডেক্স বা বিএমআই। এই যে বিএমআই, বিএমআই বের করার যে সূত্রটা হচ্ছে, দেখেন উপরে হচ্ছে আমাদের ওজন আর নিচে হচ্ছে উচ্চতা স্কয়ার। দেখেন উপরে ওজন আর নিচে হচ্ছে আমাদের উচ্চতা স্কয়ার। এখন এই যে ওজন, এই ওজনটা নিতে হবে হচ্ছে কেজি, কিলোগ্রাম। আর এই যে উচ্চতা নিতে হবে মিটার। এই যে মিটার, যেটাকে আমরা মিটার শুধু এম দিয়ে লিখি, যে মিটার। উচ্চতা নিতে হবে মিটারে। আমরা কিন্তু হাইট কিন্তু ফুটে বের করি, সেন্টিমিটারে বের করি, ইঞ্চিতে বের করি, কিন্তু এখানে কিন্তু মিটারে নিতে হবে। তাহলে এককটা কি দাঁড়ায় দেখেন, তাহলে এককটা দাঁড়ায় হচ্ছে উপরে কেজি আর নিচে মিটার স্কয়ার। অর্থাৎ নিচে উচ্চতা স্কয়ার, এটা উপরে গেলে কি হয়ে যাবে, কেজি পার মিটার স্কয়ার। পরীক্ষা আসে বিএমআই এর আদর্শ মানে এককটা কি, বিএমআই এর একক হচ্ছে কেজি পার মিটার স্কয়ার। আর এই যে বিএমআই বের করব, ধরেন একজন ব্যক্তি মিস্টার এক্স, তার ওয়েট হচ্ছে 60 কেজি। তার হাইট হচ্ছে 170 সেন্টিমিটার। এখন বলতে পারেন হাইট আমি সেন্টিমিটারে কেমনে নিব? দেখেন এক ফুট মানে হচ্ছে 12 ইঞ্চি। আমরা কিন্তু জানি আমাদের যত ইঞ্চি আসে, আমরা কিন্তু জানি 1 ইঞ্চি মানে হচ্ছে 2.54 সেন্টিমিটার। তা আমরা সেন্টিমিটার দিয়ে বডিকে আমরা ইঞ্চিতে নিব। ধরেন একজনের 5 ফুট হইলে 60 ইঞ্চি, 60-এর সাথে 2.54 গুণ করলেই তার কিন্তু সেন্টিমিটার চলে আসে। আবার এই যে 100 সেন্টিমিটার মানে কিন্তু 1 মিটার। এখন আমি ডাইরেক্ট বললাম তার হচ্ছে 170 সেন্টিমিটার, তার মানে এটাকে কিন্তু আমি নিতে পারি 1.7 মিটার। আর ওয়েট কত? 60 কেজি। তাহলে বিএমআই বের করবো কিভাবে? উপরে থাকবে ওজন আর নিচে থাকবে মিটার, এই যে 1.7, উচ্চতা কিন্তু স্কয়ার, মানে 1.7 স্কয়ার, অর্থাৎ 60/1.7 স্কয়ার, এবং এককটা হবে কেজি পার মিটার স্কয়ার। এইটাই হচ্ছে বিএমআই বের করার সহজ হিসাব। অর্থাৎ আপনার ওজনটাকে কেজিতে রাখবেন উপরে, এবং আপনার যে উচ্চতা, এই উচ্চতাটাকে আপনি সেন্টিমিটারে নিয়ে এসে আলটিমেটলি মিটারে কনভার্ট করবেন। এই মিটার কিন্তু আপনার লাগবে, এবং এই মিটারকে স্কয়ার করে দিলেই কিন্তু আলটিমেটলি কাটাকাটি করলে যা আসে এটাই হচ্ছে আমার বিএমআই। এখন এই বিএমআইটাকে যদি আমি ক্যালকুলেটরে বসাই দেখি কত আসে, দেখেন দেখেন 20.76, অর্থাৎ তার এই যে 20.76 আসলো, এইটাই হচ্ছে তার বিএমআই। এখন আমার পরীক্ষা আসে বিএমআই এর আদর্শ মান কত। খেয়াল করেন, আমার পরীক্ষা যেটা আসবে সেটা হচ্ছে বিএমআই এর আদর্শ মান। এই যে আদর্শ মান হচ্ছে 18.5 থেকে 24.99, অর্থাৎ 18.5 থেকে 24.99, এটা সুস্থ বা স্বাস্থ্যবান একজন ব্যক্তি, তার বিএমআই। এখন যদি 20 বের হইছে, তার মানে আদর্শ বিএমআই। যদি এর থেকে বেশি হয় তাহলে কিন্তু অতিরিক্ত ওজন, মানে যদি কারো বিএমআই 25-এর বেশি হয়, 25-এর বেশি হয় এবং 30-এর কম, মানে 25 থেকে 30, আমি এটা একটু মুছে ভালোভাবে লিখি। অর্থাৎ কারো বিএমআই যদি এই যে 25 থেকে 30 হয়, তাহলে এদেরকে আমরা বলবো অতিরিক্ত ওজন। এই যে অতিরিক্ত ওজন, এই অতিরিক্ত ওজন কিন্তু পরীক্ষায় তেমন একটা আসে না।
পরীক্ষায় আসে আমি স্থূলতা কখন বলবো। দেখেন, স্থূলতা আমি কখনো বলবো, স্থূলতা মানে হচ্ছে যখন এই বিএমআই 30-এর বেশি হয়ে যাবে, যখন বিএমআই 30-এর বেশি হয়ে যাবে তখন বলা হয় স্থূলতা বা অবেসিটি। স্থূলতা বা অবেসিটি আমি কখন বলবো, যখন বিএমআই এর মান 30-এর বেশি হয়ে যাবে। এখন পরীক্ষায় আসে অনেক সময় আমরা ভুল করি 18.5 থেকে 24.99, এটা যেহেতু আদর্শ তার মানে 25-এর বেশি হইলে স্থূলতা না, কিন্তু 30-এর বেশি হইলে তখন আমরা সেটাকে স্থূলতা বা অবেসিটি বলবো। এটা একটু দেখে নেবেন। এই স্থূলতা কেন হয়, আমাদের বডিতে আমরা যদি কাজ টাজ না করি বা আমাদের যদি ডায়াবেটিস থাকে বা অন্যান্য রোগ টোগ থাকে বিভিন্ন মেডিসিনের জন্য, এগুলো কিন্তু হতে পারে। একজনে কিন্তু বিএমআইটা আবার জিজ্ঞেস করতেছেন, আগে যাওয়া যাবে? দেখেন, এটা জাস্ট ওজনটাকে কেজিতে নেবেন উপরে, আর হাইটটাকে আপনি মিটারে বের করে স্কয়ার করে দিবেন। এই দুইটার ভাগ করলে যেটা আসে এটাই হচ্ছে বিএমআই। আপনি তো দেখে নিয়েন। এছাড়া এই বিএমআই ছাড়াও আমাদের বডিতে এই যে পরিপাক রিলেটেড বিভিন্ন সমস্যা আছে, যেমন একটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পেপটিক আলসার। এই যে আমাদের গ্যাস্ট্রিক হয় না, এই যে পেপটিক আলসার, এটাকে কিন্তু একত্রে বলি পিইউডি, পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রিক আলসার, বা আমরা এটাকে বাংলায় কিন্তু গ্যাস্ট্রিক আলসারও বলি। এই যে গ্যাস্ট্রিক আলসার যেটা, এই আলসারটা কেন হয়? এই আলসারটা অনেক কারণে হয়। অনেক কারণ কি কি? ধরেন এই যে আমাদের পাকস্থলী, দেখেন এই যে আমাদের পাকস্থলী, এই পাকস্থলীর ভিতরে এক ধরনের মিউকাসের লেয়ার থাকে। এই পাকস্থলীর ভিতরে এক ধরনের মিউকাসের লেয়ার থাকে। এই মিউকাসের লেয়ার থাকলে কি হয়, এই পাকস্থলীর ভিতরে যে অ্যাসিডটা থাকে, এই যে অ্যাসিড, ধরেন এই হচ্ছে অ্যাসিড, পাকস্থলীর ভিতরে যে অ্যাসিডটা থাকে অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই অ্যাসিডটা সরাসরি এই দেয়ালটাকে ভেদ করতে পারে না বা পাকস্থলীর লেয়ারটাকে কোনো ক্ষতি করতে পারে না। কারণটা কি? কারণ পাকস্থলীর এই দেয়ালের ভিতরে এক ধরনের মিউকাসের লেয়ার আছে, এক ধরনের মিউকাসের লেয়ার আছে। এছাড়া আমাদের এই অ্যাসিডগুলো কখন নিঃসৃত হয়? যখন আমার এই পাকস্থলীর ভিতরে খাবার চলে আসে, অর্থাৎ যখন খাবার আসবে তখনই অ্যাসিড নিঃসৃত হয়। আর যখন পাকস্থলী খালি থাকবে তখন আমার এই পেটের ভিতরে অ্যাসিড কিন্তু তেমন একটা নিঃসৃত হয় না। এই একে তো বাইরে মিউকাস লেয়ার আছে, এছাড়া খাবার না আসলে এই অ্যাসিড নিঃসৃত হয় না। খাবার আসলে সে অ্যাসিড করবে কি, খাবারকে পরিপাক করবে, যার ফলে পাকস্থলীর দেয়ালের তেমন একটা ক্ষতি হয় না। কিন্তু যদি আপনি খাবারের অনিয়ম করেন বা উল্টাপাল্টা তেল চর্বিযুক্ত খাবার বেশি বেশি খান, তাহলে এই অ্যাসিড সিক্রেশনটা বেশি হবে এবং আপনার গ্যাস্ট্রিক আলসার হইতে পারে। এছাড়া কিছু মেডিসিন আছে, দেখেন কিছু মেডিসিন আছে, যেমন একত্রে আমরা সংক্ষেপে বলতে পারি NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। অর্থাৎ আমি যে ব্যথার ওষুধগুলো খাই, কিটোরোলাক, ডাইক্লোফেনাক, ক্লোফেনাক, বা আমি যে প্যারাসিটামল, এই টাইপের যে ব্যথার ওষুধগুলো খাই, এগুলাকে বলা হয় NSAID। এই ব্যথার ওষুধগুলো খাইলে গ্যাস্ট্রিক আলসার হইতে পারে। এছাড়া এক ধরনের ব্যাকটেরিয়া আছে, তার নাম হচ্ছে কোলাই, ইশেরিকিয়া কোলাই। এখান থেকেও হয় এক ধরনের আমাদের কি বলে, একটা হচ্ছে আমরা যেটাকে বলি আরেক ধরনের জীবাণু, তো এটা কোলাই থেকে কম আসে। মেইনলি পরীক্ষায় আসলে আপনারা এইটা দিবেন। দেখেন হেলিকোব্যাক্টর পাইলোরি, এইটা দিয়ে গ্যাস্ট্রিক আলসার বেশি হয়। হেলিকোব্যাক্টর পাইলোরি নামক একটা জীবাণু আছে, এইটা দ্বারাই মেইনলি গ্যাস্ট্রিক আলসার হতে পারে। এছাড়া এই যে ব্যথার ওষুধগুলোর মাধ্যমে হতে পারে। এছাড়া যদি আমরা উল্টাপাল্টা খাবারের অনিয়ম করি তাহলেও কিন্তু গ্যাস্ট্রিক আলসার হতে পারে। এখন এই যে পাইলোরি, এই যে NSAID বা ব্যথার ওষুধ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, দেখে নেবেন। আজকে আপনাদের ডিটেলস মোটামুটি যাব না, আমি কিন্তু বেসিক কিছু নিয়ে আলোচনা করলাম। মেনলি যেটা বললাম যে আমাদের বিএসসি তে এগুলো বেশি আসবে, ডিপ্লোমাতে একটু কম আসবে, কিন্তু মানবদের কোশ্চেনগুলো সবই আসে।
এছাড়া বোটানির যে অধ্যায়গুলো, অণুজীব, ব্যাকটেরিয়া, ভাইরাস, কোষ বিভাজন, এই টপিকগুলো থেকে ডিপ্লোমা বিএসসি সব জায়গায় কোশ্চেন আসবে। এছাড়া আমাদের আরো কিছু কোশ্চেন আছে, যা অধ্যায় আছে, যেমন যেখানে বিভিন্ন কোষে আমাদের মানে জীবদেহের বা আমাদের যে প্রাণীগুলো আছে তাদের কিন্তু এক ধরনের শ্রেণীবিন্যাস, এই অধ্যায়গুলো থেকেও কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। আমরা ডিটেলস আরো আলোচনা করব। আপনারা যারা গার্ডিয়ান নার্সিং এ ভর্তি হতে চান, আগামী 1 তারিখ থেকে আপনাদের অনলাইন এবং অফলাইন ব্যাচ চালু হবে, এবং যারা আগামী 3 দিনের মধ্যে অল্প টাকা দিয়েও অ্যাডভান্স দিয়েও যারা ভর্তি হতে চান, তারা 3 দিনের মধ্যে ভর্তি হলে 5,000 টাকা ছাড় পেয়ে যাবেন। আর আগামী 1 তারিখ থেকে আমরা অনলাইন এবং অফলাইন ক্লাস চালু করব। আপনারা আমাদের ক্লাসের সাথে যুক্ত থাকবেন, এবং গার্ডিয়ান ক্লাসের সাথে আপনারা শীট এবং যে গাইড সবকিছুই আপনারা একসাথে পেয়ে যাবেন, আলাদা কিছু আপনাদের কেনার দরকার নাই। এবং এখানে রেগুলার পরীক্ষা মডেলের সবকিছু এখানে থাকবে। আজকে ক্লাসে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।